আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের হচ্ছে ঘাস ফড়িং শেষ ক্লাস। দেখো, আমরা আগে এমসিকিউ গুলো দাগাই, পাশাপাশি বিষয়গুলো বুঝে নিই। তাহলে দর্শন কৌশলের পরে মোজাইক প্রতিবিম্ব আর সুপার পজিশন, এটা পার্থক্যটাও করে রাখতে হবে। এটা বয়ের জন্যও দিয়ে দিতে পারে। হ্যাঁ, গুরুত্বপূর্ণ তো, তাই চারটাই পড়বা। উপরে যা আর কি বর্ণনা সেটাই এর মধ্যে আছে, এটা বুঝতে সমস্যা হবে না আশা করি। এবার দেখো প্রজনন তন্ত্র বা বংশ বিস্তার তন্ত্র, বাংলায় যদি বলি আসে আরেকটা বাংলা আর কি। তো দেখো এখানে অবশ্যই মনে রাখতে হবে ঘাস ফড়িং এক লিঙ্গ প্রাণী। অনেক সময় এটাও এমসিকিউ হিসেবে দিতে পারে, হঠাৎ করে তুমি ভুলে গেলা ধরো। হ্যাঁ, ঘাস ফড়িং এক লিঙ্গ প্রাণী আমাদের মতো, তাই না? এদের যৌন দীর্ঘতা দেখা যায়, মানে কি ভিন্নতা, যৌন দীর্ঘতা পুরুষ স্ত্রী আলাদা করা যায়। তাহলে এইটুকু এমসিকিউর জন্য মনে রাখবা। এবার দেখো প্রজনন তন্ত্র, এটাও এমসিকিউর জন্য। প্রজনন তন্ত্রে আছে শুক্রাশয়ের এই দ্বিতীয় নম্বর লাইনটা এমসিকিউর জন্য। শুক্রাশয় দুইটি, এদের তৃতীয় থেকে চতুর্থ ও পঞ্চম দেহখণ্ডকে উদুর্ভব করে মিডিয়ান লিগামেন্ট, মানে মধ্যবর্তী লিগামেন্ট। লিগামেন্ট তো লিগামেন্টের সরল বাংলা অর্থ বন্ধনী বা বন্ধন, এরকম বোঝায়। হ্যাঁ, তারপরে দেখো যে প্রতিটি শুক্রাশয় অনেকগুলো ক্ষুদ্রাকারে স্বচ্ছ ফলিকল গুচ্ছ নিয়ে গঠিত। ফলিকলের সরল বাংলা অর্থ কি? ল্যাটিন শব্দ ফলিকিউলাস মানে থলে। ল্যাটিন শব্দ ফলিকিউলাস মানে হলো থলে। তো অনেকগুলো কোষগুচ্ছ একত্রিত হয়ে একটা থলের মতো গঠন তৈরি করে, ওটাকে বলা হয় ফলিকল। তার মধ্যে আবার শুক্রাণু তৈরি হয়। তারপরে এখানে আর কোনোটাই এমসিকিউর জন্য লাগবে না। এবার স্ত্রী প্রজনন তন্ত্র দেখো। স্ত্রী প্রজনন তন্ত্রের তৃতীয় নম্বর লাইন, প্রতিটি ডিম্বাশয় নলাকার 6 থেকে 8টি অনুডিম্বাশয় বা ওভারিওল নিয়ে গঠিত। এটুকু। আচ্ছা, এখন দেখো এখানে শুক্রধানী বা স্পার্থিকা, অনেক সময় পরীক্ষায় একটু প্যাঁচাই দিতেই পারে। স্পার্থিকা, শুক্রধানী না বলে স্পার্থিকা কাকে বলে, এইভাবে আসতে পারে। হ্যাঁ, তাহলে স্পার্থিকা নাম কেন হলো? থিকা মানে ধারণকারী, থিকা মানে থলে, এরকম বোঝায় আর কি। হ্যাঁ, তার মানে হলো শুক্রাণু ধারণকারী, এটা হলো স্পার্থিকা। এখানে এমসিকিউ নাই যদিও। এবার দেখো নিষেকের এখান থেকে কিছু এমসিকিউ আছে। নিষেকের এখান থেকে মনে রাখবে, আর একটা বিষয় মনে রাখবে, এদের কিন্তু হচ্ছে যে এদের নিষেক ক্রিয়ার পর পর এরা কিন্তু মারা যায়, মানে পুরুষ স্ত্রী দুজনেই মারা যায়। এখন পরীক্ষায় যদি আসে কেন মারা যায়, তাহলে উত্তরটা কি হবে? ধরো অনেক পুষ্টি ব্যয় হয়। হ্যাঁ, অনেক পুষ্টি ব্যয় হয়, অনেক প্রোটিন বের হয়ে যায়, সেই জন্য তারা তাৎক্ষণিক সেই প্রোটিনের মেকআপ করতে পারে না। মেকআপ করতে পারলে বাঁচত, মেকআপ করতে পারে না, তখন ইয়ে হবে। যেমন ধরো কথা মানুষের ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস হলে অনেক শুনি না ডায়াবেটিস নীল হয়ে গেছে। তো নীল হয়ে যাওয়ার মুহূর্ত হয়ে গেছে, ধরো 1-2 চলে আসছে। হ্যাঁ, এরকম। তো তখন কি করতে হয়? ধরো স্বাভাবিক হলো যে মোটামুটি 4 থেকে 6, এটা স্বাভাবিক খালি পেটে। ধরো 1-2 হয়ে গেছে। হ্যাঁ, তো তখন তোমার শরীরের মধ্যে মারাত্মক খারাপ লাগা শুরু হবে। তখন সাথে সাথে যে কাজটা করা হয় যে হয়তো গ্লুকোজ শরবত খাওয়া দেওয়া হয়। তখন ওই গ্লুকোজ শরবতের সাথে সাথে রক্তে মিশে যায়। তো তাড়াতাড়ি রক্তে মিশে গেল, রক্তে সাম্য অবস্থা থাকলো। এবং তুমি যদি চিন্তা করলে যে তাড়াতাড়ি ওগুলোকে ভাত টাত খাওয়াই দিই, তো কাজ হবে? মারা যাবে, কারণ ভাত তৈরি হয়ে গ্লুকোজ হবে, অনেক সময় লাগবে না। কারণ ঘাস ফড়িংদের যেটা হয়, ওরা যদি নিষেক্রিয়ার পরে আবার খাওয়া দাওয়া করে, ওরা তো আর আমাদের মতো গ্লুকোজ শরবত খাইতে পারবে না, যার জন্য ওটা মেঘাবার হয় না, তখন মারা যায়। এটাই হলো ভুলকরণ। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখো নিষেকের এখানে মনে রাখতে হবে 3য় নম্বর লাইন, যে এদের ডিম্বাকৃতি কত মিলিমিটার লম্বা? 3 থেকে 5 মিলিমিটার লম্বা। এবং ডিম্বাণুটি কুসুম সমৃদ্ধ, মানে কুসুম সমৃদ্ধ বলতে আসলে তাদেরই কুসুম হয় যাদের হচ্ছে জরায়ুর মধ্যে তারা থাকে না, যে সমস্ত ডিম বা ডিম্বাণু জরায়ুর ভিতরে বা পেটের ভিতরে দেহের ভিতরে থাকে না, মনে রাখবা তাদের কুসুম সবসময় বড় মাস্ট হতেই হবে। কেন? কারণ কুসুম মানে পুষ্টি, কুসুম মানে পুষ্টি বা পুষ্টি সমৃদ্ধ খাবার। তো এখন
যে আমরা আমাদের যখন আমরা হই আমাদের কিন্তু আমাদের কুসুমগুলি থাকে, তবে খুবই ছোট্ট, তবে অত বড় না, কারণ আমরা তো মায়ের থেকে পুষ্টি নিই, তাই না? এখন ধরো ওই যে হাঁস মুরগি, ওদের কুসুম হয় কেন? কারণ ওটা তো মানে মুরগির পেটের মধ্যে তো বাচ্চা হচ্ছে না, হচ্ছে, তাহলে ওদের আলাদা হচ্ছে, তাই কুসুম থাকতে হবে। এদেরও তাই, হ্যাঁ, ওই জন্য কুসুম বেশি থাকতে হবে। এরপরে দেখো যে ভাইটেলাইন ঝিল্লি, এখানে কি বলা হচ্ছে যে ডিমোনালি বেরিয়ে আসার সময় নরম ভাইটেলাইন ঝিল্লি ও শক্ত নমনীয় বহিস্থ কোরিয়নে আবৃত থাকে। তো ভাইটেলাইন ঝিল্লি কথাটা আসছে হলো ডিমের কুসুমের উপরে যে আবরণ থাকে সেটাকে ভাইটেলাইন ঝিল্লি বলে। তো ভাইটেলাইন কথাটা আসছে হলো যে ভিটালাস থেকে, ভিটালাস, ভিটালাস, যার অর্থ হলো ডিমের কুসুম, যার অর্থ হলো ডিমের কুসুম। ডিমের কুসুমের উপরে যে আবরণ থাকে তার নাম হলো ভিটেলাইন ঝিল্লি। আর কুসুমের বাইরে যেটা থাকে সেটা কিন্তু খুব শক্ত হয়। যেমন ধরো মুরগির ডিমের কথাই চিন্তা করো, সিদ্ধ করার পরে দেখবা যে একটা পাতলা আবরণ থাকে, খেয়াল করছো কিনা? তাই না? থাকে না? থাকে না? ওইটা মনে করো যে ভাইটেলাইন ঝিল্লি, আর বাইরে যে শক্ত ওইটা হলো কোরিয়ন। কোরিয়নের বাংলা অর্থ হলো শক্ত, শক্ত আবরণ। কোরিয়নের বাংলা অর্থ হলো শক্ত আবরণ। কোরিয়ন মানে শক্ত বোঝায়, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা চলে আসি যে এই এই দুইটা মনে রাখবো। আচ্ছা, এরপরে দেখো ডিম পাড়া বা ওভিপোজিশন, যেটা বা ডিম পাড়া বলা হচ্ছে। এখানে আমরা তৃতীয় নম্বর লাইন থেকে স্ত্রী ঘাসফড়িং ওভিপোজিটরের সাহায্যে, ওভিপোজিটর বলতে কি বোঝায়? ওভিপোজিটরের সরল বাংলা অর্থ ডিম পাড়া বা ডিম রাখা, ওভিপোজিটরের বাংলা অর্থ, বা ডিম নিক্ষেপকরণ এরকমও বোঝায়। কেন? কারণ হলো ওভিপোজিটর হলো ঘাসফড়িং এর যে লেজের শেষের দিকে সেখানে কিন্তু শক্ত আলের মতো গঠন থাকে। ওরা যখন ডিম রাখবে তখন কি করে? ওই আল দিয়ে গর্ত করে, মাটিতে গর্ত করে, হ্যাঁ, গর্ত করে একটু গর্ত হয়, তারপরে কিন্তু ডিমটা রাখে। কারণ বাইরে রাখলে তো অন্য কোনো কেউ এসে নষ্ট করবে, বুঝছো? তো এই জন্য নাম হচ্ছে ওভিপোজিটর, হ্যাঁ। তাহলে ওভিপোজিটর মানে ডিম রাখা। তাহলে ওভিপোজিটরের সাহায্যে 10 সেন্টিমিটার গভীর একটি গর্ত করে, এটা মনে রাখবো। এর ভিতরে গুচ্ছাকারে 20টি ডিম থাকে। এরপরে দেখো এক লাইন বাদ দিয়ে একটি স্ত্রী ঘাসফড়িং এভাবে 10টি গুচ্ছে মোট 200টি ডিম পারে। এটুকু এমসিকিউ, হ্যাঁ। এই যে পরে লেখা আছে ডিম পাড়ার পর মারা যায় ভাই, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো পরিস্ফুটন। এই পরিস্ফুটন থেকে ডায়াপোস কাকে বলে? এটা চট্টগ্রাম বোর্ড 22 সালে কোশ্চেনটা আসছিল, ডায়াপোস। ডায়াপোসটার সরল বাংলা অর্থ কি? ডায়া মানে পার হয়ে যাওয়া, কোনো কিছুর মধ্য দিয়ে পার হয়ে যাওয়া বা মাধ্যমে হয়ে যাওয়া বা